ঝিলমিলের দিন একইভাবে কাটছে, সেই একই রুটিন, বিন্দুমাত্র হেরফের নেই তাতে। লোকটা তার উপর এতটুকুও ছাড় দেওয়ার পক্ষে নয়। এখন সেই স্বামীর তৈরি করে দেওয়া কাজের রুটিনের পাশে এসে যুক্ত হয়েছে কলেজের আসন্ন পরীক্ষার রুটিন। পড়ার টেবিলে বসে দুই হাতে দুটো আলাদা রুটিন ধরে অবিশ্বাস্য দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছে মেয়েটা। ওদিকে বিছানায় বসে ল্যাপটপের কিবোর্ডে আঙুল চালাচ্ছিল বারিশ। ইদানিং কাজের চাপ তার মাথার উপর পাহাড়ের মতো চেপে বসেছে। ইউনিভার্সিটিতে প্রফেসর হিসেবে জয়েন করার পর থেকে কানাডার মেহরাজের সাথে যৌথ প্রজেক্টগুলোতে ঠিকমতো সময় দিতেই পারছে না সে। এতদিন মেহরাজই এক হাতে সব সামলে এসেছে, যদিও এর জন্য রোজ ঘ্যান ঘ্যান করে তার মাথা ঝালাপালাই করে দিচ্ছে ছেলেটা। বারিশ অবশ্য সেসব কান দিয়ে শোনেও না, কিন্তু এবার তাকে সত্যি সত্যি কিছুটা মন দিতে হবে। ঝিলমিল পড়ার টেবিলে থেকে এক পলক নজর ঘুরিয়ে তাকালো বারিশের দিকে। দেখতে দেখতে বিয়ের 20টা দিন কেচে গেল, কিন্তু একটা দিনের জন্য সে নিজের বাপের বাড়ি যেতে পারল না। দেয়ালের ওপাশেই তার নিজের ঘর, নিজের পরিবার, অথচ এই লোকটা তাকে একবারের জন্য ওই পাশে পা বাড়াতে দেয়নি। যাবেই বা কখন? বিকেলে অবধি কলেজ, তারপর বাকিটা সময় রান্নাঘর আর ঘরের কাজ সামলাতেই পার হয়ে যায়। মাঝখান থেকে শুধু দিনে একবার পরিবারের সবার সাথে ফোনে কথা বলার সুযোগ পায় সে। পরীক্ষার জন্য আইসিটি সাবজেক্ট নিয়ে বেশি টেনশনে আছে ঝিলমিল। এখনও একটা চ্যাপ্টারও ভালোভাবে শেষ করতেই পারেনি। কোনোভাবেই কলেজের আইসিটি ক্লাসটাও করতে পারছে না সে। প্রতিবার কোনো না কোনো বাহানা তৈরি করে বারিশ তার আইসিটি ক্লাসটা ক্যান্সেলই করে দেয়। এর পেছনে রহস্যটা ঝিলমিলে পুরোপুরি অজানা। বহুবার জিজ্ঞেস করেও কোনো উত্তর মেলেনি। বাধ্য হয়ে এতদিন ধরে তাকে বারিশের কাছে আইসিটি পড়তে হচ্ছে। লোকটা নিজে ইউটিউব দেখে দেখে তাকে আইসিটি পড়ায়, আবার বড় মুখে দাবিও করে সে নাকি সব জানে। ঝিলমিল হাতের দুটি রুটিন একটু উঁচিয়ে ক্ষোভে ধরে সামলে বলল, আপনার এই কাজের রুটিন কি এবার একটু কমানো যায় না? পরীক্ষার জন্য পড়বো নাকি আপনার এইসব কাজ করব? বারিশ কোনো জবাব দিল না। ল্যাপটপ স্ক্রিনে কাঙ্ক্ষিত কিছু একটা মেলাতে না পেরে তার কপালে বিরক্তির ভাঁজ। ঝিলমিল নাছর বান্দার মতো আবারও ডেকে উঠল, কি হলো শুনছেন? কমাবেন না? না। ল্যাপটপ থেকে চোখ না সরিয়েই বরফ শীতল সংক্ষেপ উত্তর বারিশের। ঝিলমিল আড়ালে মুখ ভেঙচিয়ে বইয়ের দিকে মনোযোগ দিল। সন্ধ্যা থেকেই মেয়েটাকে ওই টেবিলের সামনে বসিয়ে রেখেছে বারিশ। ঘড়ির কাঁটা এখন রাত 10টার কাছাকাছি ছুঁই ছুঁই। বারিশ এক পাল ঘাড় ঘুরিয়ে ঝিলমিলের দিকে তাকালো, তারপর ল্যাপটপ বন্ধ করে বারিশ বেরিয়ে গেল রুম ছেড়ে। বারিশকে ঘর ছেড়ে বের হতে দেখেই চকচক করে উঠল ঝিলমিলের চোখ দুটি। বইয়ের ভেতর লুকিয়ে রাখা ফোনটা চট করে টেনে বের করে স্ক্রিনে আঙুল চালাতে লাগলো সে। ঠিক তখনই স্ক্রিনে ভেসে উঠল একটা অচেনা নাম্বার। প্রথমবার ফোনটা কেটে দিল ঝিলমিল, কিন্তু সঙ্গে সঙ্গে আবারও রিং হতে শুরু করলো। এবার না কেটে একটু বিরক্ত হয়েই রিসিভ করে কানে ধরলো সে। হ্যালো, কে? কল রিসিভ করে প্রথমে সালাম দিতে হয়। ওপাশ থেকে ভেসে এলো চেনা অচেনা যুবকের কণ্ঠস্বর। আচ্ছা দিলাম। আসসালামু আলাইকুম। এবার বলুন কি চাই? যদি বলি তোমাকে চাই? শুনুন, ফালতু কথা বললে কিন্তু মুখে যা আসবে তাই দিয়ে গালি দেব। ওপাশের লোকটাকে মাঝপথে থামিয়ে দিয়ে কড়া গলায় হুমকি দিল ঝিলমিল। ওপাশ থেকে মৃদু এক চেলতে হাসির শব্দ ভেসে এলো। আরে সরি সরি, গালি দিতে হবে না, আমি তোমার ফাহিম স্যার বলছিলাম। ফাহিম স্যার? ঝিলমিলের গলার স্বর মুহূর্তে বদলে গিয়ে তাতে যুক্ত হলো বিস্ময় আর খানিকটা জড়তা। চট করে সোজা হয়ে বসে বলল, জি স্যার। আসসালামু আলাইকুম। ভালো আছেন? স্যার আসলে আমি আপনাকে চিনতে পারিনি, সরি স্যার। আমি কিন্তু গালি টালি দিইনি, ভয়ে অমনি মুখ দিয়ে বের হয়ে গেছে, কিন্তু আপনি হঠাৎ আমায় কল করলেন যে? তুমি তো এতদিন ধরে একটা ক্লাসও করছো না, কোনো খোঁজ খবরও নেই, তাই একটু খোঁজ নিতে ফোন করলাম। আর টিউশনের ব্যাপারেও কিছু জানালে না, পরীক্ষা তো চলে এলো। স্যার, আমি আব্বুকে বলেছিলাম, উনি বলেছেন আপাতত বাইরে টিউশন নেওয়ার দরকার নেই। কিন্তু আমি তো সেদিন তোমার বাবার সাথে এই নিয়েই কথা বললাম, তিনিই তো তোমাকে পড়াতে বললেন। ঝিলমিলে কাশি চলে এলো। ওর মনেই নেই এই ফাহিম স্যার তার বাবার স্টুডেন্ট, আর সেদিন ক্যান্টিনে তার থেকে নাম্বারও নিয়েছিল। নিজেকে কোনো মতে সময় নিয়ে বানিয়ে মিথ্যে বলতে শুরু করলো ঝিলমিল। স্যার, আসলে আমার চাচু চাচু বলেছিল এখন বাইরে পড়ার দরকার নেই। আমার ব্যাপারে চাচু একটু বেশি নাক গলায়, তো সে রাজি হলে আপনাকে জানাবো। তোমার চাচ্ছু? ও হ্যাঁ, মেহরাজ, ওকে তো আমি চিনি। আচ্ছা দাঁড়াও, আমি ওর সাথে কথা বলে দেখছি। আমি বললে ঠিক রাজি হয়ে যাবে।
না না স্যার, আপনাকে কিছু বলতে হবে না। আমি আমি নিজেই বলবো। আমি তাকে যে কোনোভাবে রাজি করিয়ে এই মাস থেকে আপনার কাছে পড়া শুরু করব স্যার। পরপর দুটো কাঁচ ভাঙার বিকট শব্দ শুনে কেঁপে উঠল ঝিলমিল। চমকে উঠে পাশে তাকাতেই দেখলো ঘরের দরজার মুখে মেঝের উপর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সাদা আর দুধ আর গাঢ় কফি। কাচের ভাঙা টুকরোগুলোর ওপর চুইয়ে পড়ছে তরল। দৃষ্টি একটু উপরের দিকে তুলতেই থমকে গেল ঝিলমিল। দরজার ফ্রেমে দাঁড়িয়ে আছে বারিশ। পুরো মুখভ তার থমথম করছে, যেন এখনই কোনো ধ্বংসাত্মক ঝড় নেমে আসতে চলেছে। কালো মণির চারপাশটা লাল রং ধারণ করেছে যুবকে। চোয়াল শক্ত হয়ে আটকে আছে এক হাড় হিম করা রাগে। বারিশ নিচে থেকে নিজের জন্য কফি আর ঝিলমিলের জন্য দুধ গরম করে নিয়ে আসছিল, কিন্তু ঘরের দরজার কাছে পৌঁছতে ঝিলমিল আর ফাহিমের পুরো কথোপকথন তার কানে আসছে। তার ওপাশ থেকে তখন ফাহিম স্যারের গলার আওয়াজ স্পষ্ট ভেসে আসছে। ঝিলমিল কিন্তু মুখে আর কোনো শব্দই ফুটল না। ভয়ে তার গলার কাছটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। বারিশের দিকে তাকে উত্তর দেওয়ার মতো ন্যূনতম সাহসও হারালো সে। কম্পিত আঙুলে আলগোছে ফোনটা কেচে দেওয়ার চেষ্টা করতে এক ঝটকা হিংস্র ও চিতাবাঘের মতন এগিয়ে এলো বারিশ। ঝিলমিলের হাত থেকে ফোনটা এক টানে নিয়ে ছিনিয়ে নিয়ে পুরো শক্তি দিয়ে মেঝের উপর আছাড় মারল সে। মুহূর্তে দুভাগ হয়ে চুরমার হয়ে গেল ঝিলমিলের শখের আইফোনটা। হাত দুটি নিজের মুখের উপর চেপে ধরে ভয় শিউরে উঠল মেজা। সে কোনো কিছু না ভেবেই এগিয়ে গেল ভাঙা ফোনটার দিকে। হাঁটু গেড়ে কাচের টুকরোর পাশে ফোনের টুকরোগুলো কুড়িয়ে হাতে নিল। চোখ তুলে নতে ধস চেপে বারিশের দিকে তাকিয়ে গর্জে উঠল ঝিলমিল। আপনি আমার ফোন ভাঙলেন কেন? এতদিন ধরে চেপে রাখা অপমান আর রাগ সব যেন এক লহমায় বাঁধ ভেঙে আসছে ঝিলমিলে। বারিশ এক চুলো নড়ল না। তার শরীরের প্রতিটি রগ রাগে চাঞ্চাল হয়ে উঠেছে। চোখের মণি আগ্নেয়গিরির মতো জ্বলছে। ওর কল রিসিভ করেছিস কেন তুই? হিমশীতল গলায় প্রতিটি শব্দ আলাদা করে উচ্চারণ করলো সে। তাতে আপনার কি? ঝিলমিল এবার উঠে দাঁড়িয়ে সোজা বারিশের চোখের দিকে তাকালো। সপ্তদোষী মেজার কণ্ঠে তখন জেদ ছাড়া কিচ্ছু নেই। উনি আমার টিচার, কি শুরু করেছেন এসব? তার ক্লাসে যেতে দিন না, কথা বলতে দেন না, এখন ঘরে ঢুকে হুট করে আমার ফোন ভেঙে ফেললেন। এত কিসের অধিকার দেখান আপনি আমার উপর? আমি যা খুশি করব, যার কাছে ইচ্ছে পড়বো, যার সাথে ইচ্ছে কথা বলবো, আপনার কি তাতে? শেষ কথাটা ঝিলমিলের মুখে থেকে শেষ হওয়ার আগে সজের একটা থাপ্পড় এসে পড়ল ঝিলমিলের বাগালে। চরের তীব্রতা ঝিলমিলের মাথাটা একপাশে ঘুরে গেল। চোখের সামনে মুহূর্তের জন্য সর্ষে ফুল ফুটল। সে নিজেকে সামনে সোজা হওয়ার আগে কোনো রকম সুযোগ না দিয়ে বারিশ আবারও তার হাতটা শূন্যেই তুলে নেয়। দ্বিতীয় থাপ্পড়টা যেন প্রথমটার চেয়েও বেশি হিংস্র ঠেকল। এবার ঝিলমিল ভারসাম্য রাখতে না পেরে যেই পড়েই যাবে অমনি শিউলি বেগম এসে মেয়েটাকে ঝাপটি ধরল। তাতে লাভ হলো না। বারিশ ঝিলমিলকে তার কাছ থেকে টেনে এনে ঝিলমিলের মুখে একেবারে কাছে নিজের হিংস্র মুখটা এনে গলা ফাটিয়ে চিৎকার করে উঠল বারিশ। শাট আপ, জাস্ট শাট দ্য ফাক আপ, ইউ লিটল বিচ। বারিশকে আর কিছু বলতে দিল না শিউলি বেগম। ঝিলমিলকে নিজের দিকে টেনে নিয়ে বললাম, কি করছো তুমি এগুলো তরঙ্গ? কেন মারছো ওকে? বারিশের বিকট চিৎকার ততক্ষণে বাসার সবাই দৌড়ে চলে এসেছে। চঞ্চল শেহরিয়ার দরজার দাঁড়িয়ে ঝিলমিলের লাল হয়ে যাওয়া গালটার দিকে তাকাতেই যা বোঝার বুঝেই গেলেন তিনি। শুধু তিনি একা নন, ঝর্ণা শেহরিয়ার, আলতাফ শেহরিয়ার সবাই পুরো ব্যাপারটা আজ করতে পেরেছে। কারো কোনো কথা শোনবার বা বলার অপেক্ষায় রইল না ঝিলমিল। সে শিউলি বেগমের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে সোজা সদর দরজার দিকে পা বাড়ালো। এক মুহূর্ত আর সে এই বাড়িতে থাকবে না। কিন্তু দুটো কদম ফেলার আগে চঞ্চল সাহেব সামনে এসে তার পথ আটকে দাঁড়ালেন। গম্ভীর গলায় বললেন, কোথায় যাচ্ছ তুমি? থাকবো না আমি আর এখানে। ঝিলমিলের গলা কাঁপছে, গাল দুটো জ্বলছে। নিশ্চয়ই, আমি নিশ্চয়ই যাব। আমি নিজে গিয়ে তোমায় দিয়ে আসবো, কিন্তু এখন নয়। না, আমি এক্ষুনি যাব। ঝিলমিল যেন আর সইতেই পারছে না। জীবনে কখনো কেউ তার উপর হাত তোলেনি, আর আজ নিয়ে এই লোকটা তাকে দ্বিতীয়বার মারল। চঞ্চল সাহেব এবারে শক্ত গলায় বললেন, আমি বলেছি না এখন কোথাও যাবে না? তারপর বড় ছেলের বউয়ের দিকে তাকিয়ে নির্দেশ দিলেন, শিউলি, ওকে তোমাদের ঘরে নিয়ে যাও। আজ রাতটা তোমাদের কাছে রাখো, কাল সকালে আমি ওকে নিজেই দিয়ে আসবো। যার যোগ্য যে নয় তার কাছে আমি ওকে এক মুহূর্ত রাখবো না।
সে নিজের ছোট ছেলের দিকে তাকানোরও প্রয়োজন মনেই করল না। চঞ্চল সাহেবের এই মহৎ কাজটা আরও অনেক আগে করা উচিত ছিল। যেদিন থেকে তার ছেলে এই মেয়েটাকে দিয়ে এত কাজ করাচ্ছে, ঠিক সেই দিন থেকে শ্বশুরের কথা ঝিলমিলের পা দুটো যেন আটকে গেল। শিলু বেগমও আর দেরি না করে ঝিলমিলের হাত ধরে তাদের ঘরের দিকে পা বাড়লেন। ঠিক তখনই ঝড়ের বেগে ছুটে এলো বারিশ। শিউলি বেগমের কাছ থেকে ঝিলমিলকে হাঁচকা টানে ছাড়িয়ে সোজা ঘরের ভিতরে নিয়ে গেল। পর মুহূর্তেই সবার মুখের উপর সশব্দে বন্ধ করে দিল দরজাটা। ঝিলমিল স্তব্ধ হয়ে কয়েক সেকেন্ড দরজার দিকে তাকিয়ে রইল। পরক্ষণে সে উম্মাদের মতো দরজার হাতল ধরে টানাটানি করতে লাগলো। দরজা খুলুন, ছেড়ে দিন আমায়। আমি আর এক মুহূর্তও থাকবো না আপনার সাথে। খুলে দিন দরজা বলছি। দরজার পিঠ ছেঁকিয়ে দুই হাত বুকের কাছে শক্ত করে চেপে বেঁধে চুপচাপ দাঁড়িয়ে আছে বারিশ। তার চোয়াল শক্ত, চোখে এক ধরনের শীতল উগ্র জেদ। ঝিলমিলের ছটফটানি আর কান্না যেন তাকে স্পর্শ করছে না। বাইরে থেকে ততক্ষণে দরজা সজোরে থাপ্পড় পড়তে শুরু করেছে। চঞ্চল সাহেব ভারী গম্ভীর গলা দরজার ওপাশ থেকে ভেসে এলো। তরঙ্গ, দরজা খোলো, ওর গায়ে আর একটাও হাতও দিবে না। ভেতর থেকে বারিশের কোনো সারা শব্দ না পেয়ে চঞ্চল সাহেবের গলার জোর আরও বেড়ে গেল। তরঙ্গ, বিয়াদবের একটা সীমা আছে। মেয়েটার গায়ে হাত তুলেছ, আবার ওকে ঘরে আটকেও রেখেছ। ভালোই ভালোই দরজা খোলো, নইলে আমি ধাক্কায় দরজা ভাঙবো। ঝিলমিল আরও জোরে দরজায় ধাক্কা দিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো। বাবা, বের হতে দিতে বলুন আমায়। আমি বাসায় গিয়ে সবাইকে বলে দেব। শিলু বেগম ওই পাশ থেকে আকুতি জানিয়ে বলেন। তরঙ্গ, লক্ষ্মী ভাই আমার, দরজাটা খোলো। কয়েক মিনিট এভাবেই কেচে গেল। ঝিলমিল এখন ক্লান্ত হয়ে বেজে গিয়ে উল্টো দিকে ঘুরে বসে আছে। গাল দুটো গরম এখনো। দরজার ওপাশ থেকে ঝাঁকাঝাঁকিও কমে গেছে। বারিশ এবার দরজা খুলে বাইরে বের হয়ে এলো। দরজা খোলার শব্দ শুনে পেছনে ঘুরে দেখলো ঝিলমিল, কিন্তু উঠে বাইরে আসার আগেই বাহির থেকে লক করে দিল বারিশ। লক করে পেছনে ঘুরতে নিজের বাবার থাপ্পড় এসে লাগলো তার গালে। হঠাৎ পাওয়া চরের ধাক্কায় টান টান হয়ে উঠল তার চোয়াল। পলক না ফেলে আগে গজগজ করে বাবার দিকে তাকিয়ে রইল সে। ছেলেকে এভাবে হিংস্র চোখে তাকাতে দেখে চঞ্চল সাহেব আরও গর্জে উঠলেন। কি হলো, এবার মারবে আমাকে? মারো, তোমার কাছে তো সবই সম্ভব। ভেবেছি বিদেশে এতগুলো বছর কাটিয়ে ভদ্রতা শুভ্রতা শিখে এসেছ, কিন্তু তুমি দিন দিন আরও মানুষ হয়ে উঠেছ। বারিশ এক বিন্দু নড়ল না, একদম নিশ্চুপ। চেহারায় অনুশোচনা বা ভয়ের কোনো চিহ্ন নেই, বরং লেগে আছে চরম এক অবাধ্যতা। কেন মেরেছ ওকে? কি এমন অন্যায় করেছে মেয়েটা? সেই কৈফিয়ত আমি তোমায় দেবো না বাবা। এটা আমার আর ওর ব্যক্তিগত ব্যাপার। পাশে দাঁড়িয়ে থাকা ছন্না বেগম ছেলের পক্ষে সুর মিলিয়ে নিজের স্বামীকে উদ্দেশ্য করে বিরক্তি গলায় বললেন। নিশ্চয়ই মেয়েটা কোনো বড় অকাজ করেছে, তাই মেরেছে। এতে এত কাহিনী করার কি আছে? স্ত্রীর কথা কানে তুললেন না চঞ্চল সাহেব। তিনি রক্তচক্ষে ছেলের দিকে তাকিয়ে রামধমকের সুরে বললেন। বেরিয়ে যাও তুমি আমার বাড়ি থেকে। এই বাড়িতে তোমার আর কোনো জায়গা নেই। এক্ষুনি বের হও। বাবার মুখে থেকে কথাটা বের হতে যতক্ষণ দেরি, বারিশের পদক্ষেপ নিতে ততটুকু দেরি হলো না। কোনো কথা না বাড়ি হনহন করে বাড়ি থেকে বের হয়ে গেল সে। বেশ বিনোদনই পাচ্ছিল জারিফ। ঝিলমিলটা তাকে জ্বালাতে এসেছে নিজেই, কিভাবে জ্বলে পড়ে ছাড়কার হচ্ছে এমন দৃশ্য ভিডিও করে রাখতে পারলে শান্তি লাগতো। সে হাসি মুখে ঝর্ণা বেগমের কাছে গিয়ে ফিসফিস করে বলল। দাদিমা, চাচু একা কেন গেল? ওই ঝিলমিলটাকেও তো সাথে করে বের করে দেওয়া দরকার। ঝর্ণা বেগম মুখ খুলে কিছু উত্তর দেওয়ার আগেই ফরহাদ সাহেব ঠাস করে একটা চর বসিয়ে দিলেন জারিফের গালে। চোখ দুটো বড় বড় করে রাগে ফুসফুস করতে করতে বলেন। নিজের চরকায় তেল দিতে পারিস না? তুই আরো বেশি বেদক হচ্ছিস। জারিফ গাল চেপে ধরে অবিশ্বাস্য চোখে বাবার দিকে তাকাই রইল। ঝিলমিলের চোখের বসন থামছিলই না, কান্না যেন বাঁধ ভাঙা জোয়ারের মতন উপচে আসছে। অপমানে বুকটা ফেটে যাচ্ছে। ফোনটা ওই জল্লাদটা ভেঙে টুকরো টুকরো করে দিয়ে গেল, নইলে এখনই বাবাকে ফোন করে সব বলে দিত এই বাড়িতে সে কি নরক যন্ত্রণার মধ্যে আছে। বিছানা থেকে উঠে দাঁড়ালো ঝিলমিল। পা দুটো টলছিল, তবুও হেঁটে রুমের মধ্যে এদিক ওদিক গেল। তার ইচ্ছে করছে বেলকুনি দিয়ে এক লাফে নিজের বাড়ি চলে যেতে। সে গিয়ে দাঁড়ালো ড্রেসিং টেবিলের আয়নার সামনে, দুই গালে হাত রেখে আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে স্তব্ধ হয়ে তাকিয়ে রইল মেয়েটা। চরের চোটে ফসা গাল দুটো লাল হয়ে ফুলে উঠেছে, চোখ দুটো কান্নায় জবা ফুলের মতো
লাল, সে কাঁদছে আর আয়নায় নিজেকে দেখছে। কাঁদলে তাকে বেশ সুন্দরই লাগে। ঝিলমিল এলিয়ে পড়া চুলগুলো টেনে এনে দুই কাঁধে দুপাশে ছড়িয়ে দিল। চোখ মুছে আবারও আয়নায় নিজেকে দেখতে লাগলো। ধীরে ধীরে তার কান্নার বেগ হালকা হয়ে এলো। চোখের দৃষ্টি থেকে কান্না মুছে সেখানে ফুটে উঠল গম্ভীর ভাব। নিজেকে দেখতে দেখতে নিজের অবচেতন মনেই তার ঠোঁটের কোণে হালকা হাসি ভেসে উঠল। কিন্তু সেই বিশেষ মুহূর্ত স্থায়ী হলো না। সেই হাসি আয়নায় নিজের গালে জখমটার দিকে নজর পড়তে হাসিটা উবে গিয়ে আবার ডুকরি কেঁদে উঠল সে। বারিশের উদ্দেশ্যে মুখে কয়েকটা গালি ছুঁড়ে দিয়ে ঘরের সুইচে হাত দিয়ে ধূপ করে লাইটটা বন্ধ করিয়ে দিল। ঘোর অন্ধকারের মধ্যে বিছানায় এসে সুইচটা এলিয়ে দিয়ে কাত হয়ে শুয়ে পড়লো সে। ইতিমধ্যেই দুটো বোতল খালি হয়ে পড়ে আছে টেবিলে। এখন 3 নম্বরটা বোতল ঢেলে গ্লাসে ঢালছে সে। দোয়ায় আচ্ছন্ন হালকা হয়ে আলো আধারের বারঘরটি ভারী গন্ধে মম করছে। কাউন্টার থেকে এক কোণে বসে একটার পর একটা গ্লাসে চুমুক দিয়ে যাচ্ছে বারিশ। বারটা তার নিজেরই এক পুরনো বন্ধুর, তাই বাদসাধারও কেউ নেই। একটু দূরে বন্ধুদের মাঝখানে বসে দৃশ্যটা উপভোগ করছিল নীল। বারিশের সোজা হয়ে বসার অক্ষমতা আর বেসামাল ভঙ্গিমা দেখে অবাক হবে নাকি আনন্দ পাবে বুঝে আসছিল না। বারিশ আগে যেমনই হোক কানাডা থেকে আসার পর সিগারেট খেলো, মদ গেলেনি একবারও। পকেট থেকে ফোনটা বের করে পাশে বসে থাকা বন্ধুদের দিকে তাকিয়ে বলল, মেয়েরাজকে খবর দে, বল এসে দেখে যাক তার প্রিয় ভাইজির জামাই কিভাবে মদ গিলে সাবার করছে। কোনো দরকার নেই এইসবের, খাচ্ছে খেতে দে। পাশ থেকে অন্য একজন বন্ধু বলল। 3 নম্বর বোতলটার শেষ ফোঁটাটুকু গ্লাসে ঢেলে নিঃশেষ করে দিল বারিশ। অতিরিক্ত অ্যালকোহলের ধাক্কায় সইচা অবশ্যই আসছে এখন তার। মাথাটা ভারী হয়ে একদম টেবিলে ঝুঁকে পড়ল সে। বারিশকে ওভাবে টলতে দেখে আড্ডার মাঝখান থেকে এক বন্ধু এগিয়ে গেল, কাঁধে হাত দিয়ে ডেকে বলল, কি রে, এবার তো বল কি হয়েছে? তোর কচি বউয়ের সাথে ঝগড়া করছিস নাকি? টেবিলে মাথা গুঁজে পড়ে থাকা বারিশের কানে কথাগুলো আবছাভাবে পৌঁছাচ্ছিল। তীব্র নেশার ঘরে মগজে হঠাৎ করে সপ্তদোষীর মুখটা ভেসে উঠল। কান্না ভেজা সেই হাজেল মণি দুটো চোখে ভেসে উঠতে বুকের ভেতরে হঠাৎই কেমন যেন মোচড় দিয়ে উঠল বারিশের। স্তব্ধ মনে হলো পুরো পৃথিবীটা। কয়েক ঘন্টা হয়েছে সে বাড়ি থেকে এসেছে। মনে হচ্ছে কত বছর সে ঝিলমিলের কাছে নেই। সোজা হয়ে উঠে দাঁড়ালো বারিশ। চাল সামলাতে না পেরে পাশের চেয়ারটায় ধাক্কাও খেলো, তাও থামলো না। এক ফোঁটা সময় নষ্ট না করে বেসামাল পায়ে বাড়ির দরজার দিকে পা বাড়ালো সে। তাকে যেন এখনই ফিরতে হবে। সেই অবাধ্য কিশোরীর কাছে উঠে দাঁড়াতে নীল চট করে সামনে এসে হাত চেপেই ধরলাম। আরে ভাই, কোথায় যাচ্ছিস এই অবস্থায়? তুই তো সোজা হয়ে দাঁড়াতেও পারছিস না। বারিশ নিজের হাতটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে জড়িয়ে যাওয়া গলায় বলল, আমাকে যেতে হবে, আমার যার অবস্থা সুবিধার নয়। দেখি বাকি বন্ধুদের দ্রুত এগিয়ে এসে বারিশকে দুই পাশ থেকে ধরে ফেলল। নীল পকেট থেকে গাড়ির চাবি বের করে চেঁচালাম, হয়েছে, অনেক হয়েছে। এই হাল নিয়ে রাস্তায় নামলে অ্যাক্সিডেন্ট করে মরবি। চুপচাপ চল, তোকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। প্রতিবাদ করার মতন জোর বারিশের গায়ে আর অবশিষ্ট নেই। মনে মনে তখনও কেবল ওই একটা কথাই মুখ ঘুরপাক খাচ্ছে তার। বন্ধুরা বারিশকে একদম বাড়ির মূল ফটকের সামনে এনে কোনো মতে নামিয়ে দিয়ে সটকে পড়ল। ভেতরে এনে দিয়ে যাওয়ার মতো সাহস তাদের কারও নেই। কারণ তাদের সাথে ঘুরে বারিশ এভাবে মদ গিলেছে জানতে পারলে ঝর্ণা বেগম ঝাঁটা নিয়ে তাড়া করবেন তাদের। এই বিষয়ে তারা শতভাগ নিশ্চিত। গেট পেরিয়ে চলমল পায়ে ভেতরের দিকে পা বাড়ালো বারিশ। মেঝের ওপর নিজের পা দুটো ঠিকমতো ফেলতেও পারছিল না সে। কোনো মতে দেয়াল ধরে ধরে হেঁটে গিয়ে নিজের বেডরুমের সামনে এসে দাঁড়ালো। পকেট থেকে অনেক কষ্ট করে চাবিটা বের করে দরজার লকটা খুলল। দরজা খোলা মাত্রই চোখে পড়লো পুরো ঘরটা অন্ধকারে, ঘুটঘুটে অন্ধকারে ভেতরে বেসামাল পায়ে এগিয়ে যেতে আচমকা বেডসাইডের টেবিলটার সাথে হোঁচট করে বারিশ। কাচের টুকরোগুলো এখনো ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। কাচের টুকরো তার পায়ের পাতায় ফুটে গেল কিনা সেদিকেও বারিশের কোনো তোয়াক্কা নেই। সে যেন এক প্রকার মাতাল টানে ছুটে গিয়ে বসলো বিছানায়।
একদম ঝিলমিলে গা ঘেঁষে, যেন কত শত বছর সে দেখেনি তাকে। বিছানার এক পাশ হয়ে শুয়ে আছে ঝিলমিল, ফর্সা গালে হাত রেখে কাত হয়ে শুয়ে আছে কিশোরী। বারিশ কাঁপা কাঁপা হাতে ধীরে ধীরে ঝিলমিলের হাতটা গাল থেকে সরিয়ে দিল, তারপর নিজের তপ্ত ভারী হাতের তালুটা আলতো করে এনে রাখলো ঝিলমিলের ফোলা গালটার উপর। আঙুল বুলাতে লাগলো সেখানে, যেন সামান্য অসাবধানতায় এই স্পর্শে মেয়েটা আবার কষ্ট পাবে। ঘোর লাগা চোখে নির্নিমেষ তাকিয়ে থাকতে থাকতে একসময় আর শরীর সামলাতে পারল না সে। ক্লান্তিতে অবসন্ন হয়ে বারিশ ঝিলমিলের পাশে শুয়ে পড়ল। শুয়ে থেকেও এক দৃষ্টিতে তাকিয়ে রইল ঝিলমিলের স্তব্ধ নিষ্পাপ চেহারার দিকে। শেষমেশ চোখের পাতা তীব্র ক্লান্তি আর সইতে না পেরে ধীরে ধীরে চোখ দুটো বন্ধ করলো। চোখের পাতা শত মন ভারী লাগছে তার, কিন্তু চোখের পাতা দুটো জুড়তেই বুঝে আসা আধারে ভেসে উঠল অদ্ভুত এক দৃশ্য। সেই দিনের সেই দৃশ্য, তার আর দিঘির গায়ে হলুদের দিন। নাচছিল মেয়েটা, নাচের উন্মাদনায় ঝিলমিলের অনাবৃত কোটি দেশের মসৃণ শুভ্রতা কেমন ঝলসে উঠছিল ভারবার। চোখ খুলে ফেলল যুবক, তপ্ত নিঃশ্বাসের ঝড়ে বুকটা দ্রুত উঠানামা করছে। এই দৃশ্য এখনই কেন মনে হতে হলো তার? নিজের ভেতরের এই অবাধ্য মোহকে দমন করতে শুষ্ক চোখ গিলে বিড়বিড় করে নিজেকেই ধমকে উঠল। না বারিশ, তুই মাতাল, আরো বড্ড ছোট। ঘুমা তুই, ইডিয়েট। সে আবারও চোখ বুজে নিজেকে শান্ত করার ব্যর্থ চেষ্টাই করলো, কিন্তু মাতাল হৃদয়ের রক্তক্ষরণে নিস্তার মিলছিলই না কোনোভাবে। কিছুটা সময় কেচে গেল সেই প্রথম থমথমে নীরবতায়। আবারও তাকালো সে এক দুর্নিবার প্রচ্ছন্ন আকর্ষণে। বারিশ হাত বাড়ালো খুব সাবধানে, অতি সতর্কতায়। ঝিলমিলে গায়ের চাদরটা ধীরে ধীরে একপাশে সরিয়ে দিল। চাদর সরে যেতেই তার চোখ গিয়ে আটকে গেল সপ্তদশীর কোমরের বাঁকে। অসাবধানী ঘুমে টি শার্টটা গুটিয়ে অনেকটাই উপরে উঠে গেছে, অনাবৃত হয়ে আছে মসৃণ তার মসৃণ সে শুভ্র নরম কোটি দেশ। সেই দৃশ্য চোখের মনি স্থির হয়ে গেল বারিশে। রক্ত চড়ে বসা মদের উন্মাদনা ছাপিয়ে তার দৃষ্টিতে তখন ধরা দিল পরম তৃষ্ণা, ব্যাকুল আবেশ আর মোহ। সে যেন এক অদৃশ্য জাদু বলে পুরোপুরি আচ্ছন্ন পথহারা। ধীরে ধীরে নিজের তপ্ত মুখটা ঝিলমিলের শরীর ঘেঁষে নামিয়ে আনলো সে। বারিশের থরথর করে কাঁপতে থাকা শুকনো ঠোঁট দুটি প্রথমবারের মতন আলতো করে গিয়ে ছোঁয়া দিল ঝিলমিলের সেই উন্মুক্ত কোমল ত্বকের গভীরে। একটা, দুটো, তিনটে, প্রতিটি স্পর্শে বারিশের বুকের ভেতর জমা হওয়া তীব্র আকুলতা আর মাতার নিঃশ্বাসের উত্তাপ যেন একটু একটু করে গলে মিশে যেতে লাগলো ঝিলমিলের অবচেতন শরীরে। বারিশের তপ্ত ছোঁচে বারবার স্পর্শ আর মাতাল নিঃশ্বাসের উত্তাপ ত্বকে লাগতেই ঘুমের ঘোরে শিহরিত হয়ে উঠল ঝিলমিল। ধীরে ধীরে কাঁচা ঘুমটা ভেঙে আসতে অসচ্ছল ভাবে একটু নড়ে চড়ে উঠল সে। ঝিলমিলের এই সামান্যতম নড়াচড়াতেই যেন বিদ্যুতের মতো সচেতন ধাক্কা খেলো বারিশ। চমকে উঠে তৎক্ষণাৎ নিজের মুখটা গুটিয়ে নিয়ে একটু দূরে সরে শুয়ে পড়ল সে। অন্ধকারের ছায়ায় একপাশে একদম স্থির হয়ে রইল, যেন নিঃশ্বাসটাও চেপে ধরেছে নিজের উপস্থিতি গোপন করার আপ্রাণ চেষ্টায়। ঝিলমিল ঘুমের ঘোর কাটাতে কাটাতে চোখ পিটপিট করে তাকালো। পুরো ঘর ঘন অন্ধকারে ডুবে আছে, কিন্তু কিছু স্পষ্ট দেখা যাচ্ছে না। কিন্তু ঘরের ভারী বাতাসে ভেসে থাকা এক তীব্র পরিচিত গন্ধ তার নাসারন্ধ্রে এসে ধাক্কা মারতে বুকের ভেতরটা এক নিমিষে হিম হয়ে গেল। ভয় আর সংশয় কাঁপতে থাকা গলায় অন্ধকারে তাকে বিড়বিড়িয়ে করে উঠল ঝিলমিল। কে 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 এখানে? কোনো উত্তর এলো না। ঝিলমিল বিছানা আছোয়া হয়ে ওঠার চেষ্টা করতে বারিশ অন্ধকারের ভেতরেই একটু গড়িয়ে ঝিলমিলের আরও কাছাকাছি সরে এলো। সে যত কাছে ঘেঁষে আসছে মদের সেই ঝাঁঝালো গন্ধটা তত তীব্র হয়ে গ্রাস করছে ঝিলমিলকে। মেয়েটার শরীরের প্রতিটি লোমকূপ আতকে খাড়া হয়ে উঠেছে। হৃৎপিণ্ড বুকের খাঁচা যেন হাতুড়ি পেটাতে লাগলো পাগলের মতন। সে জানে এই গন্ধটা কার, এই অন্ধকারে ঘরে এই রাতে আর কে হতে পারে যে মানুষটা একটু আগে তাকে দুটো চড় মেরেছে। সেই এখন আস্তে আস্তে তার একদম গাড়ে এসে নিঃশ্বাস ফেলছে। সরুন, আপনি কেন কাছে আসছেন? চলো না বারিশ। আরো কাছে গেল ঝিলমিলের, গলার স্বর কাছে মুখ রেখে ফিসফিসে আওড়ালো। সরি সিয়ানা। আমি সিয়েনা নই, আমি ঝিলমিল। সিয়ানা। বউ অন্য স্যারের সাথে কথা বলার রেগে থাপ্পড় মেরে প্রফেসর
বারিশ এই মুহূর্তে নেশায় বেসামাল হয়ে স্ত্রীর বুকে মুখ গুজে পড়ে আছে। বিরক্ত হয় ঝিলমিল। বিয়ের এতগুলো দিন কেটে গেল, আজকের আগে লোকটা কখনো এত কাছাকাছি আসেনি, কিন্তু আজ এসেছে নিজের সবটুকু পশুপনা আর অবাধ্যতা নিয়ে। মাতাল লোকটা ঠোঁটের কোণে একটাই বাক্য বারবার আশ্রে পড়ছে। সরি সিয়ানা। ঝিলমিল জানে লোকটা নিজের হুঁশে নেই, চেতনাহীনতায় ডুবে আছে, তবুও গলার সমস্ত ছাঁচ ছেড়ে ক্ষোভ উগরে দিল সে। গায়ে হাত তুলে এখন আবার এসে মাতলামো করা হচ্ছে, সরি বলা হচ্ছে। দম বন্ধ হয়ে আসছে আমার, শুনুন বলছি। সরে যাওয়া তো দূরের কথা, বারিশ তার শক্ত বাহু দুটো দিয়ে আরো শক্ত করে পেঁচিয়ে ধরল স্ত্রীকে। পরিস্থিতি অন্যরকম মোড় নিচ্ছে দেখে ঝিলমিল খানিকটা ভয় ধমকে উঠল। আপনি কোন সাহসে আমার এত কাছে এসেছেন? আমি কিন্তু এবার চিৎকার করে সবাইকে ডেকে তুলবো। করো। বারিশের উন্মুক্ত শ্বাস প্রশ্বাস আশ্রে পড়ছে ঝিলমিলের গলার খাঁচায়। বিশাল অবয়বটা পুরোটাই ছোটখাটো মেয়েটার উপর। চড়া বুকের সমস্তটা ঝিলমিলের পেটের উপর রেখে তার কোমল উরুর দুটোকে নিজের ভারী রানের চাপে পিষে রেখেছে সে। 17 বছরের ছিপছিপে শরীরটা সেই দানবীয় চাপের নিচে পড়ে এক ফোঁটা অক্সিজেনের জন্য হাঁসফাঁস করছে। লোকটার দাড়ির খসখসে স্পর্শ কাটা দিয়ে উঠছে ঝিলমিলের ত্বকে। মাতাল পুরুষটার এই অনাকাঙ্ক্ষিত স্পর্শ আর দানবীয় ভারে অবশ হয়ে আসতে লাগলো ঝিলমিলের সমস্ত সত্তা। বারিশ মেয়েটার গলার সংবেদনশীল ভাঁজে নিজের মুখটা রেখে ফের ফিরফির করল। তুমি মেরেছো আমায়। বাকরুদ্ধ হয়ে গেল ঝিলমিল। এই লোক বলে কি ঝিলমিল মেরেছে তাকে? সেই লোকটাকে ঠেলে সরানোর জন্য হাতের নরম তালু দুটো চেপে ধরল বারিশের শক্ত বুকে, কিন্তু তারই ছোট্ট হাতের চাপ বারিশের ওই পাথুরের শরীরে এতটুকু নাড়া দিতে পারল না। বুকের ভেতর হৃৎপিণ্ডের ভয়ার্থ দাপাদাপির মাঝে এসে অস্ফুটে বলে উঠল, আমি আপনাকে মেরেছি? বাড়ির সঙ্গে সঙ্গে জবাব দিল না। তার ভেতরে মানসিক ক্লান্তি আর নেশার আবেশে চোখ দুটো বুঝে আসছে। সে অন্ধের মতো ঝিলমিলের হাতটা চেপে ধরে টেনে এনে বসিয়ে দিল নিজের বুকের ঠিক পাশে। সেখানকার স্পন্দনটা সাধারণ কোনো স্পন্দন ছিলই না, মনে হচ্ছিল ক্ষুব্ধ কোনো জন্তু মানুষটার বুকের খাঁচাটা ভেঙে বেরিয়ে আসতে চাইছে। যুবকের ওই চড়া বুকের পশম আর পাতলা শার্টের আড়লে চোখকে সেই প্রলয়ঙ্কারী তোলপাড় ধরা পড়ল ঝিলমিলের হাতের তালুতে। ভেতরে থেকে আসা গভীর এক করুণ আর্তনাদে কঠোরালি চেপে রেখে বারিশ বলে উঠল, হ্যাঁ আমি কষ্ট পেয়েছি এইখানটায়, ঠিক এইখানটা ভীষণ কষ্ট হচ্ছে। বারিশের ওই দানবীয় শরীর আর অদম্য হিংস্রতার আড়ে লুকিয়ে থাকা করুণ কাতরতা দেখে ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে গেল ঝিলমিল। তবুও শক্ত গলায় কোনো মতো উচ্চারণ করলা, আপনি আমায় মেরেছেন, গুনে গুনে 2 থাপ্পড় মেরেছেন। কিন্তু মরে তো আমি যাচ্ছি সিয়ানা, ইটস কিলিং মি ব্যাডলি। ঝিলমিল লোকটার এই বাক্যের মর্মার্থ বুঝলো কিনা কে জানে। এখন পর্যন্ত সে কেবল ওই প্রকাণ্ড দেহটাকে নিজের উপর থেকে ঠেলে সরানোর আপ্রাণ চেষ্টাতেই ব্যস্ত। প্রফেসরের চড়া বুকের উপর রাখা তার নরম হাত দুটো অনবরত ব্যাকুল হয়ে পথ খুঁজছে। অবশেষে কোনো উপায় না পেয়ে নিজের গলার খাঁজ থেকে প্রফেসরের মুখটা তোলার জন্য লোকটার মাথার চুলগুলো শক্ত হাতে আঁকড়ে টেনে ধরল সে। বারিশ নিজে থেকেই ধীরে ধীরে মুখটা তুলে ঝিলমিলের দিকেই তাকালো। নেশার ঘোর লেগে থাকা ঘোলাটে চোখ দুটো কেমন যেন বেসামাল থমথমে, কুল হারানোর কোনো অবুঝ শিশুর ন্যায় ব্যাকুল কাঙালপনা লেগে আছে দৃষ্টিতে। যেন সামনে থাকা কিশোরীর তার একমাত্র আশ্রয়। সেই অতল ঘোলাটে আর একগুঁয়ে দৃষ্টির মুখোমুখি হতেই নিমিষের মধ্যেই থমকে গেল ঝিলমিল। চুলে আঁকড়ে রাখা তার হাতের শক্ত বাঁধনটা নিমিষে শিথিল হয়ে এলো। প্রফেসরের এই উগ্র ভাঙাচোরা রূপটা অনাকাঙ্ক্ষিত এক শিউরে ওঠা কাঁপন তুলে দিল সপ্তদশীর বুকের ভেতর। বেশ কিছুক্ষণ নীরবতার পর ঝিলমিল নিজের কাঁপতে থাকা গলায় খুব ধীর মৃদু আওয়াজে বলল, শুনুন। কিন্তু এবারও সরবার কোনো নাম গন্ধ দেখালো না বারিশ। তার ঘোর লাগা দৃষ্টি নেমে এলো কিশোরীর দ্রুত ওঠানামা করা বুক পাঁজরের উপর।
হাঁসফাঁস করতে থাকা সেই বুকটার দিকে এক পলক চেয়েই পরক্ষণেই আবারও সে মুখ গুজে দিল ঝিলমিলের গলার উষ্ণ খাঁচে। জান হাতটা অবলীলায় মেয়েটা তলপেটের কাছে নিয়ে এসে টি শার্টের ভেতরে ঢুকিয়ে দিল সে। অতঃপর তার গলায় নাক ঘষে ঘষে মৃদু জোরালো গলায় অস্ফুটে গিয়ে উঠল, কাটবো সাঁতার তোমার অথই নদীর জলে, সুখের ছোঁয়া দেব তোমায়, নাও না বুকে টেনে। বলতে বলতে ঝিলমিলের গলায় আলতো করে কামড় বসিয়ে দিল। বিদ্যুতের ঝটকায় তড়িৎ বেগে মাতাল লোকটার হাতটা চেপে ধরল ঝিলমিল। উদর থেকে সেই পৌরশালী হাতখানি সরিয়ে দিল সর্বশক্তি প্রয়োগে। আকস্মিক এই স্পর্শ আর দানবীয় উপস্থিতিতে চোখ দুটো জলে ভরে উঠে এলো তার। ভীষণ কান্না পাচ্ছে মিজার। একে তো এই বিশালাকার ভারী শরীরের নিচে পিষে যাচ্ছে, তার উপর লোকটা শুরু করেছে এই বেপরা অসভ্যতা। তবে হাত ছড়িয়েও খুব একটা লাভও হলোই না। বারিশ আবারও তার ভারী মাথাটা তুলে অন্ধকারের মধ্যে ঝিলমিলের দিকে তাকালো। অন্ধকারের থমথমে নীরবতায় বারিশ ঘোর লাগা দৃষ্টি এবার ঝিলমিলের ভেজা চোখের উপর থেকে ধীরে ধীরে নেমে এলো তার ঠোঁটে। ঘরের নিভু নিভু আবছা আলোতে ওই কিশোরীর সে পাতলা নিখুঁত দুটি ঠোঁট স্পষ্ট ফুটে উঠেছে। কৃত্রিমতার প্রলেপহীন তাজা গোলাপের কুড়ির ন্যায় ছোট্ট নরম সেই ঠোঁট দুটি তখন দ্রুত হাঁপানোর দোলায় থরথর করে কাঁপছে। অন্ধকারেও ওই ঠোঁটের সেই হালকা কাঁপুনিটুকু যুবকের বুঁদ হয়ে থাকা চেতনাকে কেমন যেন টেনে ধরল অদম্য আকর্ষণে। ছড়াচ্ছিল অদ্ভুত এক ব্যাকুলতা। বারিশ ফ্রুতে সামান্য ভাঁজ ফেলে পলকিন সেদিকে চেয়েই রইল কয়েক মুহূর্ত। গলার ভেতরে শুষ্কতা মেটাতেই যেন একবার শুকনো ঠোক গেল সে। তারপর অত্যন্ত ধীর গতিতে নিজের মুখটা স্ত্রীর ঠোঁটের দিকে নামিয়ে আনতে লাগলো। ঝিলমিলের পুরো শরীর নিমিষেই শক্ত হয়ে কাঠ হয়ে গেল। লোকটার তপ্ত মদের গন্ধে ভরা ঘন শ্বাস এসে পড়তেই তার বুকের ভেতরে অলৌকিক এক ভয়ের কাঁপন বয়ে গেল। শিউরে উঠল গায়ের পশম। আতঙ্কে চোখ দুটি বড় বড় হয়ে উঠল কিশোরের। স্বামী ছোঁচের সামান্যতম উষ্ণ স্পর্শ তার ঠোঁট ছুঁতে না ছুঁতে ভেতর থেকে এক অমানসিক জোর পৈশাচিক শক্তিতে জেগে উঠল ঝিলমিলের। অবশিষ্ট শক্তিটুকু জোর করে করে সে দুই হাতে বারিশের বুক ঠেলে এক ছটকায় সরিয়ে দিল। ভারী দেহটা সেই আচমকা ধাক্কা সামলাতে না পেরে সরাসরি খাট থেকে নিচে মেঝের উপর থাপাস করে পড়ে গেল। পরেই হালকা গুমড়ে ওঠা আর্তনাদ ছড়িয়ে পড়ল বারিশের গলা দিয়ে। পরক্ষণেই ফ্লোরে চিত হয়ে শুয়ে চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফেলল সে। ঝিলমিল হাঁসফাঁস করতে করতে খাটের উপর উঠে বসল। বুকটা তার আগুনের মতো জ্বলছে। দ্রুত হাঁপাতে হাঁপাতে খাটের প্রান্ত থেকে সামান্য ঝুঁকল সে। ফ্লোরে পড়ে থাকা মাতালটার দিকে এক প্রাস ঘৃণা নিয়ে তাকিয়ে থেকে গলার সবটুকু বিষ ছেড়ে ফিসফিস করে উঠল, অসভ্য লোক একটা, কত বড় সাহস! কিন্তু ওপাশ থেকে কোনো সারা শব্দ এলো না। নিতর হয়ে পড়ে আছে লোকটা। কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকার পর ঝিলমিলের ক্ষোভের জায়গায় ধীরে ধীরে এসে জমা হলো ভয় আর ধোঁয়াশা। লোকটা কি মাথায় চোট পেলে ভীষণ? এত শান্ত কেন? দ্বিধা নিয়ে এসে খাটের আরেকটু প্রান্তে ঘেঁষে এলো। সাবধানে হাতটা নিচে বাড়িয়ে দিল বারিশের নাকের কাছে। নাকে দিয়ে শ্বাস পড়ছে কিনা একটু দেখার জন্য। তখনই বিদ্যুতের মতো বারিশ একটা হাত ঝিলমিলের বাড়িয়ে রাখা কবজি আঁকড়েই ধরল। চোখ বন্ধ করেই রেখে হাঁচকা টানে খাটের উপর থেকে ঝিলমিলকে সোজা এনে ফেলো নিজের বুকে। আকস্মিক এই পতন আর টানে ঝিলমিলের চিৎকার করে উঠল। আরে কথাটা শেষ হলোই না। ফ্লোরে চিত হয়ে শুয়ে থাকা অবস্থাতে বারিশ নিজের মজবুত দুই বাহুর বন্ধনে জড়িয়ে ফেলল মির্জাকে। প্রকাণ্ড দুই হাত দিয়ে লোহার শিকলের মতো ঝিলমিলকে নিজের বুকের উপর শক্ত করে চেপে ধরে রাখলো সে। ঝিলমিল সঙ্গে সঙ্গে ব্যাকুল হয়ে ছটফট করতে লাগলো। কনুই দিয়ে লোকটার পাঁজরে গুঁতো মেরে নিজেকে ছাড়ানোর প্রাণপণ চেষ্টা চালাতে চালাতে বলল, ছাড়ুন বলছি, ছাড়ুন আমায়। বারিশ চোখের পাতা খুলল না, শুধু স্ত্রীকে বুকের সঙ্গে আরো একটু ধরে ক্ষীণ ঘ্যারঘ্যার গলায় ফিসফিস করে উঠল, চুপ, একদম ছটফট করো না, মাথাটা চিড়ে যাচ্ছে, একটু স্থির হতে দে আমাকে প্লিজ। ঝিলমিলের ঘুম ভাঙলো জানালা ভেদ করে বাইরে আসা আলো চোখে লাগায়। চোখ দুটো খুলে রেখে টের পেল সে এতটুকু নড়তে পারছে না। কাল রাতে এত হুতুপুটি এত চেষ্টা করেও কিন্তু লোকটার বাঁধন থেকে সে এক ইঞ্চিও সরতে পারেনি। ক্লান্তিতে আর অসহায়ত্বে মাথাটা তার বুকে রেখেই ঘুমের দেশে
তলিয়ে গিয়েছিল একসময়, এখনও ঠিক সেভাবেই আটকে আছে সে। মুখের একদম কাছে বারিশের বুকের মৃদু উঠানামা চলছে। অদ্ভুত এক উষ্ণ নিঃশ্বাস গায়ে এসে লাগছে। ঝিলমিল এক মুহূর্ত নিঃশ্বাস বন্ধ করে রইল। তারপর খুব সাবধানে নিঃশব্দে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে আলগোছে নিজেকে ছাড়িয়ে আলাদা করে নিল সে। বারিশ তখনও অঘরে ঘুমোচ্ছে। মাঝারি লম্বা চুলগুলো কপালে এসে পড়ছে, ঢেকে দিয়েছে চোখের কোণ পর্যন্ত। ঘুমন্ত মুখটা, রাতের সেই উগ্রতা বা তীব্রতা কিচ্ছু নেই। কেমন একটা অদ্ভুত অস্থিরতার ছাপ লেগে আছে। ঝিলমিল আর সেখানে দাঁড়িয়ে সময় নষ্টই করলো না। সোজা উঠে দ্রুত পায়ে ওয়াশরুমে ঢুকে ভেতরের দরজাটা বন্ধ করে দিল। বেসিন কলটা ছেড়ে ঠান্ডা জল মুখে দিতে সে চমকে ওঠে। নাকে এলো টম ফ্রুট পারফিউমের নেশা ধরানো সেই ভারী কাট ঘ্রাণটা, যা সারা রাত বারিশের গায়ে ছিল, তা এখন ঝিলমিলে নিজের গায়ে, পোশাকে, এমনকি ত্বকে পর্যন্ত একদম লেপ্টে ভেসে আসছে। সে বাইরে এসে একটা কালো রঙের প্লাজো কুর্তি সেটা সেট বের করে নিল। হাঁটু পর্যন্ত লম্বা কুর্তিটার গায়ে সোনালি রঙের ছোট ছোট মোটিফের কাজ করা। কুর্তির সঙ্গে পরে নিল একই রঙের ঢিলে ঢালা হোয়াইট লেগ প্লাজো। তারপরও গলায় আলগোছে জড়িয়ে নিল পাতলা কালো দোপাট্টা। এগুলো বারিশেই সেদিন কলেজ থেকে ফেরার সময় কিনে দিয়েছিল আর বলেছিল রুম থেকে বের হওয়ার সময় কোনো টি শার্ট পরা চলবে না। সেটাই মানল আজ ঝিলমিল। চুলগুলো পেছনে বেঁধে বাসা থেকে বের হয়ে গেল। সকাল সকাল অফিসে এসে কোম্পানির অন্যতম টপ এক্সিকিউটিভ রনি ডেস্কের সামনে গিয়ে বেশ চঞ্চল ভঙ্গিতেই কথা বলছে দেখে স্মার্ট সুদর্শন ফারহান এই অফিসে বেশ ভালো একটা স্ট্র্যাটেজিক পজিশনে আছে। দেখি তুমি অফিসে জয়েন করবে, এটা আমার কল্পনারও বাইরে ছিল। রনি দিঘিকে বলল। সে এতদিন ছুটিতেই ছিল, ছুটি শেষ করে আজই এসেছে। আমারও। দিঘি বলল। দিঘি যেন কারো অপেক্ষা করছে, সেভাবেই বারবার দরজার দিকে তাকাচ্ছে। কাজে কতটুকু মন দিয়েছো? ম্যাডাম কিন্তু ফাঁকি দেওয়া পছন্দ করে না, সেখানে তুমি তার মেয়ে। আমাকে নিয়ে এত ভেবো না, আমি ঠিক সব সামলে নেব। দিঘির দৃষ্টি এখনো দরজায়। কাউকে আসতে দেখে রনির ডেস্কের দিকে ঝুঁকে বলল, চলো আজ অফিস শেষে একটা কফি ডেট হয়ে যাক। আকস্মিক এমন আচরণে ঘাবড়ে গেল খানিকটা রনি। চোখ আটকালো দিঘির ফর্সা গলায়। দাঁড়িয়ে বলল, অবশ্যই, তোমার প্রস্তাব আমি ফেরাতেই পারি না। দরজার কাজ ছেলে ভেতরে পা রাখতে তাহসিনের চোখ পড়ল দিঘি আর রনির উপর। সাদা ফর্মাল শার্ট গায়ে, চোখে থমথমে গাম্ভীর্য। তাহসিনের পায়ের গতি 1 সেকেন্ডের জন্য স্লো হয়ে যায়। তাহসিনের চোয়ালের পেশিগুলো শক্ত হয়ে ফুটে উঠে আবারও বসে গেল। দেখতে পাচ্ছিল রনি কেমন চোখ দিয়ে দিঘির শরীরটা গিলে খাচ্ছিল, কিন্তু মুখে কিছু প্রকাশ করল না সে। গটগট করে হেঁটে দিঘির গা ঘেঁষে যাওয়ার সময় একবার বরফের মতো ঠান্ডা ধারালো নজর বুলালো দিঘির উপর। অতঃপর নিজের সহকারীর পাশে সাধারণ এক ডেস্কে এসে বসতে ঝোটে তাচ্ছিল ফুটিয়ে বিড়বিড় করল, All women are the same. থানার কাঠের টেবিলের ওপাশে বসে আছে ইন্সপেক্টর ইমন খান। হাতের সামনে রাখা মোটা ফাইলের পাতায় দ্রুত কলম চালাচ্ছে সে। মাঝে মাঝে ল্যান্ডলাইনের রিং বাজতে রিসিভ করে কানে তুলে সংক্ষেপে 2-1টা নির্দেশনা দিয়ে আবারও কাজে ডুবে যাচ্ছে। ফাইলের দিকে মনোযোগ দিতেই নারী কণ্ঠ কানে ভেসে এলো তার। দৃষ্টি তুলতেই তার চোখে ধরা দিল কোচকোচে কালো কুর্তি পরিহিতা এক রমণী। ফর্সা শুভ্র গায়ের রঙে কালো কাপড়টা যেন আরও বেশি ফুটে বেরোচ্ছে। ছিপছিপে গরম টিকলো নাক আর হালকা পাতলা গরনের মাঝে রূপটা চোখ ধাঁধানো। হ্যাজল চোখের মনি চোরা চোখ দুটোতে বেশ অস্থিরতা। জি, আপনার নাম? অফিসার ইমন মেয়েটার দিকে তাকে প্রশ্ন করল। মেয়েটি নিজের ওড়নার খুঁটটা আঙুলে শক্ত করে পেঁচিয়ে নিয়ে ধীরে গলায় বলল, জি, আমার নাম জাহানারা চৌধুরী ঝিলমিল। আমি একটা অভিযোগের জন্য এসেছি। ইমন আবারও ফাইলে নজর দিয়ে সাইন করতে বলল, কিসের অভিযোগ? বসুন। ঝিলমিল বসলো না, একইভাবে দাঁড়িয়ে থেকে গালের 2 পাশে হাত বোলালো। মনে পড়লো কাল রাতের কথা। শুকনো ঠোঁট দুটো একবার ভিজিয়ে নিয়ে ক্ষোভ ভরা গলায় পড়ল, আমার স্বামী উনি কাল রাতে আমার গায়ে হাত তুলেছেন, আমায় 2টো চড় মেরেছেন, আমি কিছুই করিনি। অফিসার ইমনের কলম থেমে গেল। বিস্মিত চোখে তাকালো মেয়েটার দিকে। এই মেয়ে বিবাহিত,
তাও আবার স্বামীর নির্যাতন সহ্য করছে। ইমন ফিকুচকে জিজ্ঞেস করলাম, আপনার বয়স কত? 17। কি? ঝিলমিল তড়িঘড়ি করে মুখে হাত দিয়ে শুধরে নিল। না না, 18, আমার বয়স 18। ইমন এক মুহূর্ত মেয়েটির মুখের দিকে অস্থিরতা মেপে নিয়ে গভীর গলায় প্রশ্ন করলাম, নাম কি আপনার হাজবেন্ডের? প্রফেসর ফাইজান বাড়ি শেহরিয়ার। কিশোরীর মুখ থেকে এই ভারী কি নামখানা শুনতে ইমনের মুখের সব অবাক ভাব যেন এক নিমিষে ধুয়ে মুছে গেল। যেন অবাক হওয়ার মতো কিছু শুনিনি, একদম না। যেন এটা খুব স্বাভাবিক, তবে এটা ভেবে খুব খারাপ লাগছে। এমন একটা ননির পুতুলকে কিভাবে একটা মানুষ মারতে পারলো। পরক্ষণে আবারও সব কিছু স্বাভাবিকভাবে নিয়ে নিল। কলমের ক্যাপটা ডেস্কে হালকা ঠুকে ইমন একদম নিষ্ক্রিয় গলায় পড়ল, তো আপনি ঠিক কি চান এখন? ওনার নামে জিডি করবেন, নাকি সরাসরি নির্যাতনের মামলা ঠুকবেন, নাকি আমরা থানায় ডেকে একটা ওয়ার্নিং দেব? স্ত্রী ও শিশু নির্যাতনের মামলা দিতে চাই। ইমন চোখ দুটো সামান্য সরু করে জিজ্ঞেস করল, শিশু? আপনার না বয়স 18? মানে সামনে 18 হবে, হয়নি এখনো। আর 18 বছরের আগে প্রত্যেকেই শিশু। সত্যি মামলা করবেন নাকি রাগের মাথায় এসেছেন? আমি জেনে বুঝেই এসেছি অফিসার, আমার কোনো ভুল ছিল না, তাও উনি গায়ে হাত তুলেছেন। নিজের বাসায় বলেছেন? না, বলা যাবে না, বলে তারা আমায় ফিরিয়ে নিয়ে যাবে। আমি আমার স্বামীর বাড়ি ছেড়ে যেতে চাই না। ইমন কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল মেয়েটির দিকে। এমন অদ্ভুত কেস সে জীবনে কমই দেখেছে। স্বামীর নামে কেস ঠুকতে এসেছে, আবার স্বামীর বাড়ি ছাড়তেও রাজি নয়। তবে প্রফেসর ফাইজান বারিশ যেখানে জড়িত, সেইখানে এমন অদ্ভুত ঘটনা খুব বোধহয় একটা অস্বাভাবিক নয়। ইমন ড্রয়ার খুলে একটা সাদা পাতা আর কলম এগিয়ে দিয়ে বলল, বেশ, কিন্তু মেডিকেল রিপোর্ট ছাড়া শুধু 2 চড়ের ওপর ভিত্তি করে নারী ও শিশু নির্যাতনের কড়া ধারা বসানো যাবে না। আপনি কাল রাতের পুরো ঘটনা বিস্তারিত লিখে নিচে সই করুন, তবে তার আগে আবার ভেবে দেখুন। জিরমিন মুখটা একটু কাছামাছি করে গালটা সামান্য এগিয়ে দিয়ে বলল, কিন্তু কিছু ভাবতে পারবো না। গাল দেখুন, আমার এখনো লাল হয়ে আছে। ঝিলমিল গম্ভীর মুখ পাতায় কাল রাতের ঘটনা বিস্তারিত লিখতে শুরু করল। এদিকে ইমন কোনো কথা না বাড়িয়ে কাঠের টেবিলের উপর রাখা ল্যান্ডলাইনের রিসিভারটা তুলে নিল। পরিচিত একটা নাম্বারে স্পিড ডায়াল করে কানে ফোনটা ঠেকালো সে। ফ্লোরে অবচেতন অবস্থায় এখনও পড়ে আছেন বারিশ। হঠাৎ বেডের একপাশে রাখা মোবাইলে ফোনটা উচ্চ শব্দে বেজে উঠল। একবার, দুবার, তিনবার, টানা কয়েকবার রিং হওয়ার পর বারিশের চোখের পাতা দুটো ধীরে কেঁপে উঠল। চেতনা ফিরতেই কপালের রগ দুটো হালকা চাবুক মারার মতো ব্যথায় চনচন করে উঠল। সে চোখ না মেলেই অতি কষ্টে বাড়িয়ে ফোনটা কাছে টেনে এনে রিসিভ করলো সে ভারী গলায়। বলল, হ্যালো, প্রফেসর ফাইজান বারিশ, আমি মডেল থানা থেকে ইন্সপেক্টর ইমন বলছি। আপনার অর্ধাঙ্গিনীর পক্ষ থেকে আপনার বিরুদ্ধে স্ত্রী ও শিশু নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। আপনি নিজে থেকে থানায় আসবেন নাকি ফোর্স পাঠাবো? কথাটা কানে পৌঁছাতে বারিশের বন্ধ চোখ দুটি নিমিষে খুলে গেল। চোখের ভেতরে অবচেতন ভাবটা মুহূর্তে হাওয়া হয়ে সেখানে জায়গা নিল তীব্র বিস্ময় আর চরম বিরক্তি। সে ধরফড়িয়ে ফ্লোর থেকে উঠে চারপাশে নজর বুলিয়ে দেখল বিশাল রুমটা সম্পূর্ণ ফাঁকা, কোথাও ঝিলমিলে অস্তিত্ব নেই। কথা না বাড়িয়ে বারিশ কলটা কেটে দিল। হাতের মোবাইল ফোনটা বিছানার উপর ছুঁড়ে ফেলে কপালে হাত দিয়ে ফিটফিট করে উঠল, What the hell? হিমি আমাকে পাগল করে দেবে। বউকে চড় মারার অপরাধে শিশু নির্যাতনের মামলা খেতে হলো প্রফেসর ফাইজান বাশিরের। ওয়াও বন্ধু, তুই তো একদম ফাটিয়ে দিয়েছিস। ফোনের ওপাশ থেকে নীল গলা ফেটে হাসতে হাসতে বলছিল। বারিশ তাতে তহত চেপে শুনছে আর ড্রাইভ করছে। চোখে মুখে ঠান্ডা পানি ছিটিয়ে কোনো মতে ঘর থেকে বেরিয়ে এসেছে সে। চুলগুলো বিশৃঙ্খলাভাবে কপালে এসে পড়েছে, শার্টের কলারটা এলোমেলো। কথা কম বলে দ্রুত থানায় আয়। সাথে মেয়েরাজকেও নিয়ে আসি, কি বলিস? বলতে বলতে আবারও হেসে উঠল নীল। বারিশ এবার বিশ্রী একটা গালি দিতেই ওপাশ থেকে কলটা গেছে গেল। ফোনটা পাশে খালি সিটের উপর ছুঁড়ে ফেলে দিয়ে চোয়াল শক্ত করেই রাস্তার মোড় ঘুরল সে। গন্তব্য থানা। এখনও তার মাথায় ঢুকছেই না 17 বছরের এই মেয়ে এমন দুঃসাহসিক কাজ কিভাবে করতে পারে। থানার সামনে গাড়ি থামিয়ে নামতেই দেখলো নীল বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। মুখে খিলখিল হাসি লেগেছিল, কিন্তু বারিশের মূর্তি দেখে তা মুহূর্তে মিলিয়ে গেল। নেশা করে বাসায় ঢুকলি, ভাবলাম রোমান্স টোমান্স করবি,
তা না, এসব কি ভাই? নীলের উস্কানিমূলক কথায় বারিশ থমকে উঠল। মেইল, তুই যদি এই মুহূর্তে চুপ না করিস, এই থানাতে তোর দাফন কাফন সেরে দেবো আমি। নীল আর মুখ খোলার সাহসী পেল না, চুপচাপ বারিশের পেছন থেকে থানার ভেতরে হাঁটতে লাগলো। কাল রাত থেকে পেচে এক দানা পানিও পড়েনি ঝিলমিলের। ওই দুটো থাপ্পড় ছাড়া আর কিছু জোটেনি। প্রচণ্ড খিদে পেয়েছিল তার। অফিসার ইমন যখন সৌজন্য খাতিরে খাবারের কথা শুধলো ঝিলমিলকে, আর মানা করেনি সে। রাজি হওয়া মাত্রই ইমন পাশের রেস্টুরেন্ট থেকে স্যান্ডউইচ আনিয়ে দিয়েছিল। টেবিল চেপে বসে বেশ আয়েশ করে সেগুলো গিলছিল সে। কিন্তু হুট করে থানার দরজায় এমন একজনের আবির্ভাব ঘটলো যে ঝিলমিলের কেবল খাওয়াই বন্ধ হলো না, বুকের ভিতর নিঃশ্বাসটাও আটকে গেল যেন। ঝড়ের গতিতে হাত থেকে স্যান্ডউইচ রেখে সে লাফিয়ে উঠে পাশে দাঁড়িয়ে থাকা এক মহিলা পুলিশের পেছনে গিয়ে সেটে দাঁড়ালো। সেখান থেকে মাথাটা সামান্য কাহাত করে ভীতি চোখে দেখতে লাগলো দৃশ্যটা। কালো শার্টের সাথে চোখ কালো রোদ চশমা আচা, শার্টের উপরে 3টে বোতাম খোলা, চুলগুলো কপালে এলোমেলো হয়ে আছে। ভাবটা এমন যেন সে কোনো আসামি নয়, বরং এই থানার আসল হুকুমদার। কোথায় আমার শিশু? অফিসার ইমন এতক্ষণ কাজে মনোযোগী ছিল। পরিচিত কর্কশ কণ্ঠটা কানে যেতেই চোখ তুলে থাকালো। ইমন উঠে দাঁড়াতে বারিশ খুব শান্তভাবে ইমনের সামনে চেয়ারে বসে পড়ল। ইমন নিজেও চেয়ারে বসে বারিশের দিকে সামনে ঝুঁকে নিচে স্বরে বলল, বারিশ, এটা পুলিশ স্টেশন, দয়া করে ভদ্রতা বজায় রাখ। শাট আপ। শিশু কোথায় আমার? এইদিকে ওইদিকে চোখ বুলালো বারিশ। রোদ চশমাটা একটানে খুলে শার্টের কলারের ফাঁকে আটকে দিয়ে ডাকল, কোথায় তুমি খুকি? সামনে আসো। থানার সমস্ত কনস্টেবল আর ডিউটি অফিসার কাজ থামিয়ে হাঁ করে তাকিয়েছে প্রফেসর ফাইজান বারিশের দিকে। ওইদিকে ঝিলমিল মহিলা পুলিশের ইউনিফর্মটা দু হাতে খামচে ধরে অদৃশ্য হতে চাইছে। মহিলা পুলিশটি একটু চওড়া হয়, তার বিশাল চওড়া পিছে আড়ালে শুকনো পাটকাঠি ঝিলমিলকে প্রায় দেখাই যাচ্ছিল না। বারিশ মহিলা পুলিশের দিকে না তাকিয়েই ওনার ব্যাজ দেখে নাম ধরে বলে উঠল, কনস্টেবল শিরিন, আপনি একটা হাঁটাহাঁটি করুন তো, ওজন বড্ড বেড়ে গেছে আপনার। মহিলা পুলিশটি এক মুহূর্তে অগ্নিশর্মা হয়ে উঠলেন। সরকারি চাকরিজীবী বডি নিয়ে এমন প্রকাশ্যে অপমান, কত বড় আস্পর্ধা এই প্রফেসরের। তিনি তেড়ে এগিয়ে এসে রেগে মেগে কিছু একটা বলতেই যাবেন, তিনি তার আগেই বারিশ বিদ্যুৎ বেগে নিজের লম্বা হাতটা মহিলা পুলিশের আড়াল ঠেলে বেরিয়ে এলো, বাড়িয়ে দিল। কিছু বুঝে ওঠার আগেই ঝিলমিলের হাত চেপে ধরে একটা হ্যাঁচকা টানে তাকে টেনে আনলো নিজের একদম কাছে। ঝিলমিল ছিটকে এসে সোজা বারিশের চওড়া বুকের উপর আশ্রয় পড়ল। বারিশ ওর ডান হাতটা শক্ত মুঠো পিছিয়ে ধরে ছানটা গলায় ফিসফিস করে পড়ল, ফাইনালি ব্যাক টু ওয়্যার ইউ বিলং, লিটল চাইল্ড। পাগলু। ঝিলমিল আতঙ্কে চোখ গোল গোল করে বারিশের দিকে চাইল, শরীর কাঁপছে তার। বারিশ তার ভয়ার্ত মুখের দিকে এক মুহূর্ত তাকিয়ে থেকে বলল, সারা রাত আমার রুমে ঘুমিয়ে সকালে উঠে আমার কিনে দেওয়া ড্রেস পরে আমার নামে মামলা করতে এসছো? ঝিলমিল বারিশের চাউনি সহ্য করতে না পেরে আকুল হয়ে আর চোখে চাইল ইমনের দিকে। অফিসে ইমন, দেখুন কিভাবে ভয় দেখাচ্ছে, তাকে এক্ষুনি লকআপে ঢোকান প্লিজ। স্টুপিড। গর্জে উঠল বারিশ। ইমন চেয়ার থেকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো। বারিশ, ছেড়ে দে ওকে। তুই যা করেছিস তা স্পষ্ট অপরাধ। আপাতত তোকে হাজতবাস করতে হবে। বারিশ চোখ দুটো সরু করে ইমনের দিকে তাকালো। তোর পুলিশগিরি বের করবো আমি ইমন। ইমন কিছু একটা বলবে তার আগেই থানার দরজা থেকে ভেসে এলো মেহেরাজের উঁচু গলা। কে কে আমার বন্ধুর নামে শিশু নির্যাতনের মামলা দিয়েছে? কার এত বড় কলিজা হয়ে গেছে? বারিশ, ঝিলমিল, নীল, ইমন সহ থানার সকলেই মেহেরাজের দিকে তাকালো। যে শার্টের হাতা গোটাতে গোটাতে এইদিকে আসছে বারিশ ঝিলমিলের হাত ছেড়ে দিয়ে অগ্নিশর্মা দৃষ্টিতে নীলের দিকে তাকালো। সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিল নীল। কিরে এমন, তুই জানিস না আমাদের বারিশ কেমন? একজন এসে রিপোর্ট করলো আর অমনি থানায় নিয়ে এলি। তারপর নিজের ভাতিজি ঝিলমিলের মলিন মুখটার দিকে তাকালো। মেয়েটার মুখটা ফ্যাকাশে, চোখ দুটো ফোলা। আরে নিশ্চিত স্বামীর এই বিপদে দুশ্চিন্তায় মেয়েটার চেহারা এমন শুকিয়ে গেছে। মেয়েরাজ এক হাত দিয়ে পরম স্নেহে ঝিলমিলকে নিজের বুকের সাথে আগলে ধরল। একদম ভয় পাবি না মামুনি, তোর চাচ্চু চলে এসেছে তো, ওর কিচ্ছু হতে দেব না। যে এমন ভুলভাল রিপোর্ট করেছে তাকে একবার ধরে নিই, ওর 14 গোষ্ঠীকে জেলের শুকনো রুটি খাওয়াবো।
নীল হেসে সম্মতি দিতে চেয়েও দিল না। ঝিলমিলের চোখ আরো বড় বড় হয়ে উঠল। এখন ঝিলমিল কিভাবে বলবে এই রিপোর্ট সে করেছে? চাচু সেটা কিভাবে নেবে? তার ইমন হালকা গলায় খাকারি দিয়ে পরিস্থিতিটা পরিষ্কার করার চেষ্টা করল। রিপোর্ট তো উনিই করেছে, বারিশের ওয়াইফ। বারিশ তার স্ত্রীকে নির্যাতন করে। বাই দ্য ওয়ে, তুই বারিশের বউকে আগে থেকে চিনিস নাকি? মেরাজের মাথায় যেন এক লগে 7টা 5 পড়ল। হোয়াট? কি আজে বাজে বকছিস তুই? আর আমি ওর বউকে চিনব না মানে? ও তো আমার বড় ভাইয়ের একমাত্র মেয়ে, আবার নিজের ভাতিজি। ইমন ওদের দীর্ঘদিনের বন্ধু হলেও পুরো ব্যাপারটা তার একদম অজানাই ছিল। সে রীতিমতো বাকরুদ্ধ হয়ে গেল। বলিস কি? এসব কখন ঘটলো? মেরাজ ইমনের প্রশ্নের তোয়াক্কা না করে সরাসরি ঝিলমিলের দিকে খোলা থমথমে গলায় সুথলা। জাহান, সত্যি করে বল তো, তুই অভিযোগ নিয়ে এসেছিস? বারিশ কি তোকে কষ্ট দিয়েছে? ঝিলমিল মেঝের দিকে তাকিয়ে থেকে ধীরে ধীরে ইতিবাচকভাবে মাথা নাড়ালো। কি করেছে ও তোর সাথে? মেরেছে কবে? গতকাল রাতে। শব্দটি শোনা মাত্র মেহেরাজের মাথায় রক্ত চড়ে গেল। কোনো রকম চিন্তা ভাবনা না করে সোজা বারিশের চিবুক লক্ষ্য করে এক ভয়ঙ্কর কড়া ঘুষি বসিয়ে দিল সে। কত বড় স্পর্ধা তোর! আমার চোখের মনির গায়ে হাত তুলিস তুই? ঝিলমিল ভয়ে চোখ বুজে ফেল। বারিশ ঘুষি ধাক্কায় সামান্য পিছিয়ে গেল, পরক্ষণ নিজের 2 হাতের মুঠো শক্ত করে সামনে নিল নিজেকে। মেরাজ রাগে অন্ধ হয়ে দ্বিতীয়বার আঘাত করতে উদ্যত হওয়ার আগেই বারিশ বিদ্যুৎ গতিতে এগিয়ে গিয়ে মেরাজের শার্টের কলার আঁকড়ে ধরে পাল্টা ধাক্কা মারল। শি ইজ মাই ওয়াইফ। সে ভুল করলে 1000 বার মারব, আবার নিজেই শাসন শেষে আদর করব। আমাদের ব্যক্তিগত ব্যাপারে মাঝখানে গাল বাড়াতে আসার তুই কে? মিরাজকে নীল কল করে বলেছিল বারিশের নামে শিশু নির্যাতনের রিপোর্ট করা হয়েছে। সে তখন অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। খবর শুনে দ্রুত চলে আসে। নীল তো জানিয়েছিল ব্যাপারটা সমাধানের জন্য, কিন্তু এখন তো পুরো ব্যাপারটা গোলমাল হয়ে গেল। মেরাজ গিয়ে বন্ধু কলার চেপে ধরে বলল, না, ভুল করলে ওর গায়ে হাত তোলার অধিকার তোকে কেউ দেয়নি। ওকে আমরা এভাবে বড় করিনি। যাকে আমরা সামান্য ধমক পর্যন্ত দেইনি, তার গায়ে হাত তুলিস কোন সাহসে? বারিশ এক ঝটকায় মেরাজের হাতটা নিজের কলার থেকে সরিয়ে দিয়ে চিৎকার করে উঠল, তাহলে নিয়ে যাও ওকে। যে স্ত্রীর ওপর আমার নিজের কোনো অধিকার থাকবে না, তেমন স্ত্রীকে আমারও কোনো প্রয়োজন নেই। তোরা তো জোর করে মেয়েকে আমার ঘর চাপিয়ে দিয়েছিলে। না হলে অপ্রাপ্ত বয়স্ক ম্যাচুর শিশু বাচ্চাকে কোন দুঃখে আমি বিয়ে করতে যাব? বারিশের কথা শুনতে ঝিলমিল চোখ মেলে তাকালো। বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল তার। আবারও সেই ফিরে যাওয়া। না, সে কিছুতে ওই বাড়িতে ফিরতে যাবে না, অন্তত আর কিছুদিন। যতক্ষণ না তার নিজের পরিকল্পনা সফল হচ্ছে সে যাবে না। মেয়েটা চল শক্ত করে পড়ল, অবশ্যই নিয়ে যাব। তোর কি ধারণা এত বড় কাণ্ডের পরেও আমি ওকে তোর বাড়িতে ফেরত পাঠাবো? তোর সাথে আমার বন্ধুত্ব তো আজ এখানেই শেষ হলোই। এই সম্পর্কটা আমি শেষ করব। দাঁড়া, আমি এখনই ভাইয়া আর আম্মাকে ফোন করছি। মেরাজ পকেট থেকে ফোন বের করতেই ঝিলমিল আটকে উঠে সামনে এগিয়ে এলো। চাচু, তুমি প্লিজ কাউকে ফোন করো না। তোমরা যতটা ভাবছো আসলে তেমন হয়নি কিছুই। মেরাজ চোখ মুখ কুচকে নিজের ভাতিজির দিকে তাকালো। কিছু হয়নি মানে? কতটুকু অত্যাচার সহ্য করতে পারলে একটা মেয়ে নিজে থানায় এসে জামাইয়ের নামে মামলা ঠুকে দেয়? তুই একদম ভয় পাবি না জাহান, আমি আছি তো। আসলে তেমন গুরুতর কিছু না চাচু। তুমি প্লিজ আব্বুকে বলো না। আমি ওনার সাথে ফিরতে চাই, ওনার সাথেই থাকতে চাই আমি। মেরাজের হাতের ফোনটা ওপরই থেমে গেল। সে হতভম্ব হয়ে চাইল ঝিলমিলের দিকে। থাকতে চাস মানে? তাহলে এত নাটক করে থানায় গিয়ে অভিযোগ দায়ের করলি কেন? ঝিলমিল চোখ নিচু করে খুব সাধারণ গলায় বলল, একটু যেন শান্তি পাই তাই। আমায় 2টো চড় মেরেছে তো, তাই ভেবেছিলাম পুলিশ ওনাকে 2 ঘন্টা লকআপে আটকে রাখবে, ব্যাস। এর বেশি তো কিছু না। কথাটা শুনে বারিশ এক মুহূর্তের জন্য যেন নিজের কানকে বিশ্বাসই করতে পারল না। মেয়েটার দুঃসাহস আর নির্বুদ্ধিতার মাত্রা দেখে সে রীতিমতো তাজ্জবে বনে গেল। তার মানে আপনি অভিযোগ তুলেছেন না? না, শুধু কিছুক্ষণ লকআপে রাখুন তাহলেই হবে। বারিশের ইচ্ছে করছে এখনই এই ফাজে মেয়েটার 2 গালে কষে আরো 2টো চড় কষিয়ে বসিয়ে দিতে। এটা কোনো লজিক হলো? দ্বিতীয়ত একজন অফিসার এতক্ষণ চুপচাপ বসে দেখছিলেন। মেয়েটার এমন অদ্ভুত যুক্তি শুনে এসে গম্ভীর গলায় বললেন, মিসেস বারিশ, আপনি কি আইনি প্রসেসটাকে কোনো বাচ্চাদের খেলা মনে করছেন? শুনুন,
আইনের চোখে এই ধরনের অভিযোগ অত্যন্ত সংবেদনশীল। 1 নম্বর, আপনার দেওয়া লিখিত অভিযোগ অনুযায়ী এটি একটি নন বেলেবল অফেন্স, অর্থাৎ একবার অফিসিয়ালি কেস এন্ট্রি বা অ্যারেস্ট হলে লকআপের মেয়াদ 2 ঘন্টা হয় না, কোর্টে চালান হওয়া পর্যন্ত তা বহাল থাকে। দ্বিতীয়ত, আপনি যদি এই অভিযোগ প্রত্যাহার করে নেন তবে পুলিশ কাউকেই 1 মিনিটের জন্য লকআপে আটকে রাখার এখতিয়ার রাখে না। আর 3 নম্বর, বিনা কারণে পুলিশ প্রশাসনকে এভাবে বিভ্রান্ত করা এবং মিথ্যা বা হালকা অভিযোগে থানার সময় নষ্ট করা কিন্তু নিজেই একটা অপরাধ। তাই সিদ্ধান্ত নিন, আপনি মামলা চালাবেন নাকি লিখিত পেপার উইথড্র করে হাজবেন্ডের সাথে ঘরে ফিরবেন। আইনি বাস্তবতার কঠিন ধাক্কা খেয়ে ঝিলমিলের মাথাটা ফন ফন করে উঠল। সে ভেবেছিল আইন হয়তো তার সুরক্ষাবাচক হবে, অন্তত এই কয়েক ঘন্টার জন্য হলেও লোকটাকে একটু শিক্ষা দেওয়া যাবে। কিন্তু আইন যে এমন রুক্ষ, বাস্তবসম্মত আর মারপ্যাচে ভরা সেটা তার অপরিপক্ক মস্তিষ্ক ধারণা করতেই পারেনি। ঝিলমিল আর চোখে বারিশের দিকে তাকালো। লোকটার মুখটা সম্পূর্ণ নির্বিকার, এক ফোঁটা প্রতিক্রিয়া পর্যন্ত নেই, নিথর থমথমে ভাব। পাগলামি শেষ, এবার আমার মোড়কে ফেরার পালা। এই বরফ শীতল নিস্তব্ধতায় যেন আরো বেশি চেপে ধরল তাকে। বারিশের এই থমথমে নীরবতায় অর্থ স্পষ্ট। ভয়ে হিম হয়ে এলো ঝিলমিলের ভেতরটা। তবু সে যাবে, কারণ এই লোকটাকে বিয়ে করার উদ্দেশ্য যে সেটা সে তো এত দ্রুত নষ্ট করতে চায় না। মেহরাজ ডিউটি অফিসারের কথা শুনে ঝিলমিলের কাঁধে হাত রেখে থমথমে গলায় বলল, হয়েছে জাহান, আর কোনো নাটক করার দরকার নেই। এই ঝামেলা এখানেই শেষ। কিন্তু তুই ওর সাথে আর 1 মুহূর্ত থাকবি না। চল আমার সাথে, সোজা বাড়ি চল। না চাচু, যাবো না। মেহরাজ ঝিলমিলের হাত ধরে টান দিতে বাড়ি সোজা হয়ে দাঁড়ালো। চট করে এগিয়ে এসে ঝিলমিলের অন্য হাতটা আবার শক্ত করে চেপে ধরে বলল, হাত ছাড় মেহরাজ, আমার বউ আমার সাথে যাবে। তুই চাচ্ছু হতে পারিস, কিন্তু ওর অভিভাবক এখন আমি, আইনিভাবেও মানসিকভাবেও। ছাড়। ঝটকা দিয়ে মেয়ের সরিয়ে নিল ঝিলমিলকে। মেহরাজ এসে বারিশকে আবার আঘাত করবে অমনি ঝিলমিল সামনে দাঁড়িয়ে বলল, মেরো না চাচু, প্লিজ বাড়ি ফিরে যাও। আর আব্বুকে কিছু জানিও না। উনি যদি আবারও আমার গায়ে হাত তোলেন, আমি কথা দিচ্ছি আমি তোমাদের জানাবো। ভাতিজির কথায় মেহরাজ আর বাড়াবাড়ি করলো না, চলে গেল থানা থেকে। বারিশও ঝিলমিলের হাত ছেড়ে চলে গেল, গিয়ে নিজের গাড়িতে বসলো। নিল কাজ ছাকিয়ে নিজের বাইক নিয়ে বের হয়ে গেল। ঝিলমিল ওভাবে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। আপনি চাইলে স্যান্ডউইচটা শেষ করে যেতে পারেন মিসেস বারিশ। চোখ তুলে তাকালো ঝিলমিল। লোকটা নিশ্চিত তাকে খোঁচা মারছে। কোনো জবাব না দিয়ে চলে এলো। বাইরে আসতেই পাজোড়া থেমে গেল আবারও। বাড়ির ড্রাইভিং সিটে বসে আছে, দৃষ্টি সামনের দিকে। অপেক্ষায় আছে ঝিলমিলেরই। ঝিলমিল এক পা এগোচ্ছে তো 2 পা পিছিয়ে আসছে। কোনো মতে সামনে যাওয়ার সাহস পাচ্ছে না সে। আজ রাতে তার ভাগে কি শনি নাচছে কে জানে। তবুও সাহস কুড়িয়ে সে গাড়ির পেছনে দরজাটা খুলে চুপচাপ গিয়ে বসলো। বারিশ তখন একইভাবে সামনে তাকিয়ে, নিখাত এক নীরবতা পুরো গাড়িতে ছেয়ে আছে। গাড়িটা স্টার্ট দেওয়ার কোনো লক্ষণই নেই। ঝিলমিল বেশ কিছুক্ষণ দম বন্ধ করে বসেই থাকার পর নিজেকে সামলে লোকটাকে ডাকার জন্য ইতস্তত কঞ্চে প্রস্তুতি নিল। শুনুন। বাস বিদ্যুৎ বেগে নিজের 2 হাত একদম বাঘের থাপার মতন ঝিলমিলের গলার দিকে বাড়িয়ে দিল। ঝিলমিল নিশ্চিত ধরে নিল আজকে সে আর বেঁচে ফিরবে না। বারিশের হাতের আঙুলগুলো ঝিলমিলের নরম গলায় ঠিক 1 ইঞ্চি দূরত্বে এসে হঠাৎই থমকে গেল। থরথর করে কাঁপতে থাকা ঝিলমিল ভয়ে চোখ দুটো শক্ত করে ফেলেছে। ইতিমধ্যে বারিশের বুকের উত্তপ্ত আর দ্রুত নিঃশ্বাস এসে ঝিলমিলের গালে লাগছিল। দাঁত চেপে থমথমে আর নিচু স্বরে সে ফিসফিস করে উঠল, একদম চিবিয়ে খেতে মন চাচ্ছে। ঝিলমিল কাঁপতে কাঁপতে চোখ বন্ধ রেখে উচ্চারণ করল, বাসায় গিয়ে ব্রেকফাস্ট বানিয়ে দেবো, তখন খায়েন, মারবেন না প্লিজ। বারিশ নিষ্পলক চোখে তাকিয়ে রইল তার দিকে। মুখটা দেখলে বোঝার উপায় আছে মেয়েটা এত বড় একটা কাণ্ড ঘটিয়ে বসতে পারে। একেবারে সোজা শিশু নির্যাতনের নামে মামলায় ঠুকে দিয়েছে ভাবা যায়। বারিশের তো সত্যি সত্যি চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলতে মন চাচ্ছে। অন্তত থরথর করে কাঁপতে থাকা ওই গোলাপি ঠোঁট দুটো সে দৃষ্টি ফিরিয়ে নিল। আর 1 মুহূর্ত তাকিয়ে থাকলে সে নিজেকে নিজে আত্মসম্মান হারিয়ে করে বসবে কি তার ঠিকই নেই। স্টিয়ারিংয়ের হুলটা শক্ত করে চেপে ধরে এক টানে গাড়ি স্টার্ট দিল বারিশ।
অ্যাক্সিলারেটরে চাপ পড়তে গাড়িটা উন্মুক্ত সড়কের বুক চিরে ক্ষিপ্র গতিতে ছুটতে লাগলো। ভেতরে জমাট বাঁধা যত আক্রোশ যেন সে এই গাড়ির গতিতে মেটাতে চাচ্ছে। ঝিলমিল আতঙ্কে সিট চেপে ধরে বলে উঠল, এইভাবে চালালে তো দুজনেই মারা যাব। মরলে মরবো। আচ্ছা সরি, আপনি আর আমার গায়ে হাত তুলবেন না, আমিও আর এমন করব না। মানুষ আর কোনো উত্তরই দিল না। একইভাবে ঝড়ের গতিতে গাড়ি চালিয়ে একসময় এসে পৌঁছালো বাড়ির গ্যারেজে। বাসা তখন ফাঁকা। ঝিলমিল সিঁড়ির দিকে পা বাড়াতে বারিশ ওকে কিচেনের দিকে পাঠিয়ে দিল। ফ্রেঞ্চ টোস্ট, স্ক্রাম্বলড এগস উইথ মাশরুম আর সাথে এক কাপ স্ট্রং ব্ল্যাক কফি। দ্রুত। এতগুলো? আপনি তো একসাথে এত খাবার খান না। আজ খাবো।